বিয়ের ৪ বছর পর আমার সবচেয়ে বড় অপরাধ ছিল গর্ভবতী অবস্থায় স্বামীর ড্রয়ার থেকে মাত্র ৫০ টাকা নেওয়া। শুরুতে অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে অপমানজনক সত্য। সেদিন দুপুরে পেটের ভেতরে আমার ছোট্ট সন্তানটা নড়াচড়া করছিল। হঠাৎ করেই খুব ইচ্ছে হচ্ছিল টক কিছু খেতে। ডাক্তাররা বলে গর্ভবতী মেয়েদের এমন ইচ্ছে হওয়া খুব স্বাভাবিক। বাসার পাশে একটা ছোট দোকান, ওখানে দারুণ আমড়া আর ঝাল আচার পাওয়া যায়, কিন্তু আমার হাতে তখন ১ টাকাও ছিল না। স্বামী রাশেদ প্রায় ড্রয়ারে কিছু খুচরা টাকা রাখতো। আমি ভাবলাম মাত্র ৫০ টাকা নিলে কোনো সমস্যা হবে না, পরে বললেই তো হবে। আমি ধীরে ধীরে ড্রয়ার খুললাম, একটা ৫০ টাকার নোট নিলাম, মনে মনে হাসছিলাম। বিকেলে ওকে মজা করে বলবো, শুনো, আজ তোমার পকেট থেকে চুরি করেছি। কিন্তু আমি জানতাম না এই ছোট ঘটনাটা আমার জীবনের সবচেয়ে বড় অপমান হয়ে থাকবে। বিকেলে রাশেদ বাসায় ফিরল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নেড়ে দিচ্ছিলাম। হঠাৎ সে চিৎকার করে উঠল, আমার ড্রয়ার থেকে টাকা কে নিয়েছে? আমি স্বাভাবিকভাবে বললাম, আমি নিয়েছি ৫০ টাকা। এই কথাটা বলার সাথে সাথেই পুরো ঘরের বাতাস যেন বদলে গেল। সে রেগে গিয়ে বলল, আমাকে না বলে টাকা নেওয়ার সাহস হলো কিভাবে? আমি শান্ত গলায় বললাম, আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি। পরে বলতে চেয়েছিলাম, কিন্তু সে শুনল না। এক মুহূর্তে সে আমার সামনে এসে দাঁড়ালো আর সবার সামনে আমাকে একটা থাপ্পড় মারলো। পরে তখন সবাই ছিল, শাশুড়ি, দেবর, ননদ। থাপ্পড়টা হয়তো খুব জোরে ছিল না, কিন্তু অপমানটা ছিল পাহাড়ের মতো ভারী। আমি শুধু পেটের উপর হাত রেখে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি বললেন, এই মেয়েটা আসার পর থেকেই শান্তি নেই। আজ টাকা নেই, কাল গহনা নিয়ে পালাবে। সবাই হাসছিল আর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। আমি কাপা গলায় বললাম, আমি চুরি করিনি, শুধু নিয়েছি। কিন্তু কেউ আমার কথা শুনল না। সেদিন রাতে আমি একা জানালার পাশে বসেছিলাম। পেটের ভিতর আমার বাচ্চাটা নড়ছিল। আমি হাত রেখে বললাম, বাবা, তোর মা খারাপ না রে, শুধু টক খেতে ইচ্ছে করেছিল। চোখের পানি থামছিল না। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাসায় থাকবো না। যে বাসায় একটা গর্ভবতী মেয়েকে ৫০ টাকার জন্য অপমান করা হয়, সেখানে থাকার কোনো মানে নেই। আমি চুপচাপ কাপড় গুছিয়ে নিলাম। শাশুড়ি বললেন, যাও, কিন্তু আবার কাঁদতে কাঁদতে ফিরে আসতে হবে। আমি কিছু বললাম না, কারণ তখন আমার চোখের পানি থামছিল না। বাবার বাড়িতে এসে মনে হলো একটু শান্তি পাবো, কিন্তু এখানেও একটা কষ্ট আমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। রাশেদ একবারও ফোন করলো না। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, তারপর ১ মাস। সে একবারও জানতে চাইলো না আমি কেমন আছি, আমার পেটের সন্তান কেমন আছে। রাতের ঘুমানোর সময় মনে হতো, আমি কি সত্যিই এতটা অপ্রয়োজনীয়? একদিন মা জিজ্ঞেস করলেন, রাশেদ ফোন করেছে? আমি মাথা নিচু করে বললাম না, কিন্তু আমি জানতাম না আমার জীবনের সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। কারণ ঠিক ২ মাস পরে রাশেদের কাছ থেকে এমন একটা খবর আসবে যা আমার পুরো পৃথিবীটাই বদলে দেবে। ২ মাস কেটে গেছে। এই ২ মাসে রাশেদ একবারও ফোন করেনি, একবারও জানতে চাইনি আমি বেঁচে আছি কিনা, আমার পেটের সন্তান ঠিক আছে কিনা। আমি ধীরে ধীরে নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম, হয়তো এই সম্পর্কটা শেষ। একদিন দুপুরে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর রিসিভ করলাম। হ্যালো। অপাশ থেকে ভেসে এলো একটা অপরিচিত কণ্ঠ। আমি রাশেদ বলছি। আমার বুকটা কেঁপে উঠল। ২ মাস পর আজ সে ফোন করেছে। আমি চুপ করেছিলাম। সে ধীরে ধীরে বলল, তুমি কেমন আছো? এই প্রশ্নটা শুনে আমার ভেতরে জমে থাকা কষ্টগুলো হঠাৎ করে জেগে উঠল। আমি শুধু বললাম, ভালো আছি। তারপর কিছুক্ষণ নীরবতা। হঠাৎ সে বলল, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি অবাক হয়ে গেলাম। ২ মাস কোনো খবর নেইনি, আজ হঠাৎ দেখা করতে চায়। তবুও আমি রাজি হলাম। পরদিন আমরা এক ছোট রেস্টুরেন্টে দেখা করলাম। আমি ঢুকতেই দেখলাম রাশেদ চুপচাপ বসে আছে। আগের মতো লাগছিল না তাকে। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। আমি সামনে গিয়ে বসলাম। সে আমার দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, আমি খুব ভুল করেছি। আমি চুপ করেছিলাম। সে বলল, সেদিন তোমাকে সবার সামনে অপমান করা, তোমার গায়ে হাত তোলা, সব কিছুই আমার ভুল ছিল। তার কণ্ঠ কাঁপছিল। তুমি চলে যাওয়ার পর বুঝেছি এই বাসায় আসলে কেউই তোমাকে মানুষ হিসেবে দেখিনি। আমার চোখ ভিজে উঠেছিল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। আমি ধীরে বললাম, এখন এসব কথা বলার কি দরকার? সে মাথা নিচু করে বলল, কারণ আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমি অবাক হয়ে গেলাম। মানে? সে ধীরে বলল,
তুমি চলে যাওয়ার 1 সপ্তাহ পর আমার চাকুরিটা চলে যায়। আমি চুপ হয়ে গেলাম। সে আবার বলল, তারপর বুঝলাম আমি যাদের জন্য তোমাকে অপমান করেছি তারা কেউই আমার পাশে নেই। মা বলেছে আমি নাকি অযোগ্য। ভাই নিজের মতো চলে গেছে। তার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি একা হয়ে গেছি। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই, আমার ভুলগুলো ঠিক করতে চাই। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার চোখের সামনে ভেসে উঠল সেদিনের সেই থাপ্পড়, সবার সামনে অপমান, আমার কান্না। আমি ধীরে পেটের উপর হাত রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। রাশেদ অনেক আনন্দিত হলো। তাহলে তুমি ফিরে আসবে? আমি মাথা নাড়লাম, না। সে থমকে গেল। আমি বললাম, ক্ষমা করা আর ফিরে যাওয়া এক জিনিস না। আমি আমার সন্তানের জন্য এমন একটা পরিবেশ চাই যেখানে সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, যেখানে একটা মাকে 50 টাকার জন্য অপমান করা হবে না। রাশেদ চুপ হয়ে গেল। তার চোখে তখন শুধু অনুতাপ। আমি উঠে দাঁড়ালাম। চলে আসার আগে শুধু একটা কথাই বললাম, কিছু ভুল জীবনে একবার সুযোগ পায় ঠিক করার। তুমি সেই সুযোগটা হারিয়েছ। সেদিন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। মনে হচ্ছিল আজ আমি সত্যি মুক্ত। পেটের ভেতর আমার সন্তানটা নড়ছিল। আমি হালকা হেসে বললাম, বাবা, আমরা ঠিকই ভালো। নারীর সম্মান টাকার চেয়েও কম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওতে লাইক দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা লাইক দেননি সবাইকে ধন্যবাদ জানাই। প্লিজ আমার একটা হলো লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক বা আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। এটাই বারবার বলা আপনাদেরকে যে আপনারা যেন একটা লাইক দেন আর নতুন হলে সাবস্ক্রাইব করেন। যাই হোক, আমার গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? এমন মজার মজার গল্প পেতে, বিভিন্ন ধরনের আকর্ষণীয় গল্প পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে আমি বিজনেস শুরু করেছি। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যে কোনো কাজে আসলে সফলতা একা অর্জন করা যায় না। আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে আমি বিজনেসটা সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ অনলাইন বিজনেসটা করা আসলে যে কোনো জিনিসই, যে কোনো কাজেই আসলে প্রথম অবস্থায় এগিয়ে যাওয়া অনেক কষ্টকর, কিন্তু সবাই যদি সাপোর্ট করে তাহলে এগিয়ে যাওয়া অনেকটা সহজ হয়। তাই আপনাদেরকে বলা, যারা যারা আমার পরিবারে আছেন, আপনাদের যদি এই ধরনের প্রোডাক্ট, মানে আমি বেডশিট কালেকশন নিয়ে এসেছি, নতুন আইটেম অ্যাড করব ইনশাআল্লাহ, তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি তো বলেছি সামনে আরও নতুন নতুন আইটেম অ্যাড হবে। তো আমি যেহেতু দিনাজপুরের মেয়ে, দিনাজপুরের বিখ্যাত কিছু জিনিস নিয়ে আমি কাজ করব। আপনারা কি বলেন? যেমন দিনাজপুরের পলার চাল, মানে চিনি গুঁড়া চাল, যেটা এটা অনেক বিখ্যাত। তারপর এর মধ্যে আছে মুগের পাঁপড়। তারপর আরও বিভিন্ন ধরনের আইটেম আছে, কাঠারি চিড়া। তো সব মিলিয়ে আসলে আমি ওই সব জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছি। তা আপনাদের মতামত আমার খুবই দরকার। আপনারা কি বলেন? আমি কি এগুলো নিয়ে কাজ করলে সামনে এগিয়ে যেতে পারবো? আর আমি ইফতারি করছি, রোজা রেখেছিলাম। তো আপনাদের কি রোজা শেষ? আমার রোজা 3টা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি ইফতারি করার সময় মেয়েকে বললাম যে সবাই তো ভিডিও করে খাবারের, আসলে ভিডিও দিব, কি করব বুঝি না। তো এই ভিডিওটা করে নিয়েছি। তো যাই হোক, আমার রোজা আলহামদুলিল্লাহ 3টা হয়েছে। সামনে আরও রোজা বাকি আছে, এগুলো যেন ভালোভাবে করতে পারি, দোয়া করবেন। আর আপুরা যারা যারা আমাকে সাপোর্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। যদিও আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তারপরও আসলে একটু বড় ভিডিও না দিলে ওয়াচ টাইমটা ফিল আপ হবে না, এই জন্যই।
তো আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।